আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেখ এখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট হবার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রের একজন উপরাষ্ট্রপতি নিয়োগ পেলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ মিত্র হুসাইন আল শেখকে শনিবার এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আব্বাস অনেকদিন ধরেই তার ডেপুটি দেওয়ার কথা বললেই চূড়ান্ত ঘোষণা দিতে তিনি বেশ সময় নিলেন। তবে হুসাইন আল শেখকে যদি প্রেসিডেন্ট হতে হয় তাহলে তাকে মারওয়ান বারঘুতি এবং মোহাম্মদ দাখলান সহ জনপ্রিয় সব প্রতিদ্বন্দ্বীদেরও মুখোমুখি হতে হবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। মাহমুদ আব্বাস তার ডেপুটি দিতে কেন এত দেরি করলেন? রামাল্লার আল কুদস ওপেন ইউনিভার্সিটির ফিলিস্তিনি রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ ও একাডেমিক কুসাই হামেদ মনে করেন এর নেপথ্যে অন্তত দুটি কারণ রয়েছে। প্রথমত, আব্বাস ভালোমতোই জানতেন যে একবার ডেপুটির নাম ঘোষণা করলেই ধীরে ধীরে তার ক্ষমতা ও প্রভাব কমতে শুরু করবে, আর তিনি তা চান না। তাছাড়া আব্বাসের রাজনৈতিক দল ফাতা দলের নেতাদের মধ্যে অন্তর্কোন্দল তৈরি হোক, সেটাও আব্বাস চাননি। তবে এতটা অনিচ্ছা সত্ত্বেও আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে আরব নেতাদের সাম্প্রতিক দাবির মুখে আব্বাসকে অবশেষে একজন ডেপুটি আনুষ্ঠানিকভাবেই মনোনয়ন দিতে হয়েছে। হুসাইন আল শেখই ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরবর্তী প্রেসিডেন্ট কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে এতটুকু বলা যায়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আল শেইখের এই পদোন্নতি তাকে প্রবীণ প্রেসিডেন্টের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে। উল্লেখ্য, আগামী নভেম্বরে আব্বাসের বয়স ৯০ বছর পূর্ণ হবে। হুসাইন আল শেখ ১৯৬০ সালে পশ্চিম তীরের রামাল্লা শহরে জন্মগ্রহণ করেন। রামাল্লা তখনও জর্ডানের প্রশাসনের অধীনে ছিল। ১৯৬৭ সালে যুদ্ধের সময় তার বয়স মাত্র ছিল ৬ বছর। ওই যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই অঞ্চল দখল করে নেয়, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল। পরবর্তী দশকে শেখ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রামে যোগ দেন। ১৯৭৮ সালে তাকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় জড়িত একটি সেলের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয় এবং এই অভিযোগে তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে শেখ নিজে সব ধরনের সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন যে তিনি কোনো সন্ত্রাসী হামলায় জড়িত ছিলেন না, বরং তার নেতৃত্বের ভূমিকায় ছিল গ্রেপ্তারের কারণ। ইসরায়েলি সেনাবাহিনী পরে জানায় তারা শেখের বিচারের রেকর্ড হারিয়ে ফেলেছে, যা মোটেও বিশ্বাসযোগ্য নয়। কারণ ইসরায়েল কখনো কিছু হারায় না। সম্ভবত শেখের বিরুদ্ধে অভিযোগের খুব বেশি প্রমাণ তাদের কাছে ছিল না। কারাগারে থাকাকালে শেখ বই ও পত্রিকা পড়ে ইসরায়েলি রাজনীতি ও সমাজ সম্পর্কে নিজে নিজেই পড়াশোনা করেন। তিনি তার ইসরায়েলি প্রহরীদের কাছ থেকে হিব্রু ভাষা শিখে নেন এবং পরে তা অন্যান্য ফিলিস্তিনি বন্দীদের শেখাতেও শুরু করেন। এই ভাষা জ্ঞান পরবর্তী দশকগুলোতে তার জন্য বিশেষভাবে কার্যকর হয়ে ওঠে। মুক্তির পর শেখ ফিলিস্তিনিদের ইউনিফাইড ন্যাশনাল লিডারশিপ অব দ্য আপরাইজিং নামক একটি সংগঠনের সাথে যুক্ত হন। এই সংগঠনটি ১৯৮৭ সালের ডিসেম্বর থেকে ১৯৯৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ইন্তিফাদার সময় বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করার দায়িত্ব পালন করেছিল। ১৯৯০-এর দশকে অসলো চুক্তি স্বাক্ষরের পর ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় কিছু নির্দিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি সীমিত স্বায়ত্তশাসনের সুযোগ দেয়া হয়। এই পর্যায়ে এসে শেখ ফাতা দলে যোগ দেন। ফাতা আন্দোলনটি সীমিত স্বায়ত্তশাসিত প্রশাসনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। ১৯৯৪ সাল থেকে তিনি প্রতিরোধমূলক নিরাপত্তা বিভাগের কর্নেল হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, যেখানে তার মূল কাজই ছিল প্রতিপক্ষ সংগঠনগুলোকে, বিশেষ করে হামাসকে দমন করা। তার হিব্রু ভাষার দক্ষতা নিরাপত্তা বিভাগে কাজে লাগে, যার মাধ্যমে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং বিভিন্ন বৈঠকে দোভাষীর ভূমিকা পালন করেন। ২০০০ সালের দিকে তিনি পশ্চিম তীরের ফাতা দলের সেক্রেটারি হন এবং ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যু এবং মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি দলে আরও প্রভাবশালী হয়ে ওঠেন।
2009 সালে তিনি ফাতার কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 2016 সাল থেকে দলের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে 2007 সাল থেকে তিনি পশ্চিম তীরে বেসামরিক বিষয়াবলীর প্রধান হিসেবে ভূমিকা পালন করছেন। আর এ সময় তার অনেক কার্যক্রমই বেশ বিতর্কিত হয়, কেননা এই পদে তার অফিস দায়িত্বপ্রাপ্ত ছিল ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলে প্রবেশের ট্রাভেল পারমিট প্রদান করা কিংবা চিকিৎসা বা কর্মসংস্থানের জন্য অনুমতি প্রদান করা। তবে বহুদিন ধরেই ফিলিস্তিনিরা এই অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে। সবচেয়ে বড় অভিযোগ হলো এই অনুমতি পাওয়ার জন্য তাদেরকে পিএর কর্মকর্তাদের ঘুষ দিতে হতো। শেখ অবশ্য এসব দুর্নীতিতে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। শেখকে নিয়ে আরও কিছু বিতর্ক আছে। ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে অনেকে তাকে ও ফিলিস্তিনি কর্তৃপক্ষকেই দখলদারদের সাব কন্ট্রাক্টর হিসেবে অভিহিত করে থাকেন। আব্বাস পশ্চিম তীরে নিজের শাসনের বিরোধীদের ওপর চুপি চুপিভাবে দমনপীড়ন চালিয়ে গেছেন এবং শেখ এই নিপীড়নমূলক পদক্ষেপের সমর্থক ছিলেন এবং আব্বাসকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। এই যৌথ নেতৃত্বের নির্দেশনার আলোকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীও হামাস ও ইসলামিক জিহাদ সহ মুক্তিকামী সংগঠনগুলোর প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর নজরদারি করেছে, যার মধ্যে ছিল চলতি বছরের শুরুর দিকে জেনিন শহর ঘেরাও করা। হোসেইন আল শেখও যদি প্রেসিডেন্ট হন তাহলে তিনি আব্বাসের মতোই বা ক্ষেত্রবিশেষে আরও নির্দয়ভাবে প্রতিরোধ আন্দোলনকে দমন করবেন বলেই বিশ্লেষকদের ধারণা। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যতই অজনপ্রিয় হোক না কেন, শেখ প্রশাসনের ভেতরে তার ভূমিকাকে ব্যবহার করে এরই মধ্যে যথেষ্ট প্রভাব বলয় তৈরি করেছেন। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কেউ পছন্দ করুক বা না করুক, এর সাথে 1 লাখ কর্মচারীর স্বার্থ জড়িত, যাদের মধ্যে আছেন শিক্ষক, পুলিশ, নিরাপত্তা বাহিনী সহ অনেকেই। এরা মানুষ, এদের পরিবার আছে, আর পরিবারের জন্যই তাদেরকে কাজ করে যেতে হয়। হুসেইন আল শেখ কি আব্বাসের উত্তরসূরি হতে পারবেন? এই প্রশ্নটি এখন বেশ আলোচিত হচ্ছে। একথা স্বীকার্য যে কর্মজীবনে শেখ একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে শুরুতে তিনি খুব বেশি সমালোচনার মুখে পড়েননি। শেখকে অনেকেই নিষ্প্রভ আমলাতান্ত্রিক বলে গণ্য করেন, অনেকেই তাকে হুমকি হিসেবে পাত্তাও দিতে চাননি। অথচ এই মানুষটি নীরবে কাজ করে পর্দার আড়ালে কৌশল করে মাহমুদ আব্বাসের প্রধান সহকারী হয়ে উঠেছেন। তিনি একজন ম্যাকিয়াভেলিয়ান দর্শনের সমর্থক কৌশলী রাজনীতিবিদ। আবু মাজেদ তথা মাহমুদ আব্বাসের আশেপাশে যারা দ্বিমত করেছিল সবাইকে তিনি এরই মধ্যে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু শেখ সবসময় তার পাশে ছিলেন, এমনকি তখনও যখন আবু মাজেদের জনসমর্থন কমতে কমতে 6% নেমে এসেছিল। বছরের পর বছর ধরে আব্বাস ও ফাতার নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন প্রেসিডেন্ট পদের সম্ভাব্য 2 প্রার্থী মারওয়ান বারঘুতি ও মোহাম্মদ দাহলান। বারঘুতি একসময় ফাতার শীর্ষ নেতৃত্বে ছিলেন, তবে 2002 সাল থেকে তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে দাহলান একজন প্রাক্তন ফাতা নেতা, যিনি 2011 সালে নির্বাসিত হয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে বাধ্য হয়েছেন। সেখান থেকে তিনি এখন আমিরাতি প্রেসিডেন্টের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে কাজ করছেন। শেখ কোনো জনপ্রিয় নেতা নন, না রাজপথে না জাতীয় পর্যায়ে। বারঘুতি বা দাহলানের ক্যারিয়ারেও তার নেই পিএতে তার শীর্ষ পদ, মাহমুদ আব্বাসের সাথে সখ্যতা আর ইসরায়েলিদের প্রতি আপোষকামী মনোভাবই তাকে এই ক্ষমতা পেতে সাহায্য করেছে। ভবিষ্যতের কোনো নির্বাচনে শেখ জিততে পারবেন না বলেও অনেকেই মনে করেন। উল্লেখ্য, 2006 সালের পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর কোনো নির্বাচন আয়োজন করেনি। যদিও 2021 সালে নির্বাচনের জন্য ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ব্যাপক ঐক্যমত ছিল, শেষ পর্যন্ত আব্বাস নির্বাচন স্থগিত করে দেন। এখানে আরও বলা দরকার যে ফাতা দলে এমন আরও অনেক নেতা আছেন যারা বারঘুতি বা দাহলানের মতো নির্বাসিত বা বন্দী নন। তারাও মাহমুদ আব্বাসের উত্তরসূরি হতে পারতেন, যেমন জিব্রিল রজৌব, মাহমুদ আল আলাউল কিংবা মাজেদ ফারাজ। কিন্তু মাহমুদ আব্বাস তাদের কাউকেই বেছে নেননি। ফাতার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হামাস শেখের পদোন্নতি নিয়ে ঠান্ডা প্রতিক্রিয়া দেখিয়েছে।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনি জনগণ কোনো পশুর পাল নয় যে তাদের উপর এক ধরনের নেতাকে চাপিয়ে দেয়া হবে যাদের অতীত প্রশ্নবিদ্ধ এবং যারা নিজেদের বর্তমান ও ভবিষ্যৎ দখলদার শক্তির সঙ্গে জড়িয়ে ফেলেছে। নেতার বৈধতা দেওয়ার অধিকার কেবল ফিলিস্তিনের জনগণই সংরক্ষণ করে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।